সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজায় জিম্মি নারী সেনাদের ভিডিও প্রকাশ, নতুন যুদ্ধবিরতি আলোচনায় নজর ইসরায়েলের। গাজায় আগ্রাসন বন্ধ না হলে বিশ্ব নতুন সংঘাতের মুখোমুখি হবে, বললেন এরদোগান। গাজার মসজিদে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 16। এবার ইউরোপের 3 দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহুর। ফিলিস্তিনকে ইউরোপীয় দেশগুলো স্বীকৃতি, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে ইসরায়েল। মিত্রদের কাছে আবারও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন জেলনেস্কি। এবং পাকিস্তানে সামরিক অভিযানে আফগানিস্তান ভিত্তিক 30 সন্ত্রাসী নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় জিম্মি নারী সেনাদের ভিডিও প্রকাশ, নতুন যুদ্ধবিরতি আলোচনায় নজর ইসরায়েলের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে বন্দী 5 ইসরায়েলি নারী সেনার ভিডিও প্রকাশ পেয়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমগুলোতে ভিডিও প্রকাশ করা হয়। এরপর থেকে দেশটিতে নারী সেনাদের ফিরিয়ে আনতে বিক্ষোভ শুরু হয়। এ অবস্থায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা জানিয়েছে তারা হামাসের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি আলোচনার অনুমতি দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে বুধবার পূর্বে ধারণ করা 3 মিনিটের ওই ভিডিও ইসরায়েলি সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচারিত হয়। গত বছরের 7ই অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে এই নারী সেনা সহ প্রায় 250 ইসরায়েলি অন্যান্য দেশের নাগরিককে জিম্মি করে। ওই নারী সেনাদের পরিবারের আশা, এই ভিডিও হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে যেতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি চাপ বাড়াবে। ভিডিও থেকে দেখা যায় বেশ কয়েকজন তরুণী ইসরায়েলি সেনাকে পিচমোড়া করে বেঁধে রাখা হয়েছে। তাদের বেশিরভাগই হতবাক এবং জোর করে তাদের একটি জিপে তোলা হচ্ছে। এ সময় নামা লেভি নামে এক ইসরায়েলি নারী সেনাকে বলতে শোনা যায়, ফিলিস্তিনেও আমার বন্ধু আছে। আর জবাবে এক হামাস যোদ্ধা তাকে আরবি ভাষায় ধমকে চুপ থাকতে বলেন। এদিকে এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা জানিয়েছে তারা সর্বসম্মতভাবে জিম্মি মুক্ত করতে এবং যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নিতে নতুন অনুমোদন দিয়েছে। একই সঙ্গে জিম্মি মুক্ত করতে নতুন দিক নির্দেশনাও দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। প্রতিবেদনে জিম্মি মুক্ত করতে ঠিক কী ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ মন্ত্রিসভা আলোচনাকারী দলকে জিম্মিদের ফিরিয়ে আনতে আলোচনা চালিয়ে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে। গাজা আগ্রাসন বন্ধ না হলে বিশ্ব নতুন সংঘাতের মুখোমুখি হবে, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ না হলে বিশ্ব নতুন সংঘাতের মুখোমুখি হবে। আর যদিও পশ্চিমা দেশগুলো নেতানিয়াহুকে সমর্থন করছে, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা অসম্ভব। আমি এটাকে বলছি, গাজায় ইহুদিবাদী সম্প্রসারণ অব্যাহত থাকলে আমাদের বিশ্বে নতুন সংঘাত হবার আশঙ্কা রয়েছে। আঙ্কারায় টিআরটি দ্বারা সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, 28 মে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের অভিপ্রায় ঘোষণা করায় নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি গাজা উপত্যকায় সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। গাজার মসজিদে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 16। গাজার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই ঘটনায় কমপক্ষে 10 জন শিশুসহ 16 ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে শিশুসহ অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদে আরো বলা হয়, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এক পর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল জাহারা মসজিদে হামলা চালায় তারা। হামলার পরপরই নিহতের সংখ্যা 10 জন বলে জানানো হলেও পরে তা বেড়ে 16 জনে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের অধিকাংশই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। অপরদিকে মধ্য গাজার নুসাইরাতা শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি। এবার ইউরোপের 3 দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহুর। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি বহুদিনের। আর জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বলয়ের বেশ কিছু দেশে এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানে না। ফিলিস্তিন 2012 সাল থেকে জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। আর জাতিসংঘে বারবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটোতে তা খারিজ হয়ে যায়। সম্প্রতি আবারও ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করার একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।
এর মাঝে ইহুদি দেশটির সঙ্গে সংঘাত বাড়িয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমা বলয়ের দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। আর এতে ক্ষিপ্ত হয়ে 3 দেশ থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছেন নেতানিয়াহু। ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। বুধবার এক্স হ্যান্ডলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, বেশ কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দিচ্ছে। এর উদ্দেশ্য একটাই, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। শমরিয়া ও জিহুদিয়ার 80% ফিলিস্তিনি গত 7 অক্টোবরে হামলাকে সমর্থন করে। রাষ্ট্র স্বীকৃতি দিলে এটা একটা সন্ত্রাসী দেশ হয়ে উঠবে। আমরা তা কখনোই হতে দেব না। সন্ত্রাসবাদকে পুরস্কৃত করলেই শান্তি ফিরবে না। এর আগে বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহরস্টোর বলেন, ইসরায়েলের ভালোর জন্যই সেখানে 2 রাষ্ট্রনীতি কার্যকর হওয়া প্রয়োজন। এক্ষেত্রে গাজা ও ওয়েস্ট ব্যাংক সহ ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠিত হোক। তাতে 2 দেশের মধ্যে থাকা সংঘাত শেষ হবে ও পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে। তিনি বলেন, আগামী 28 মে আমরা ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দেব। নরওয়ের প্রধানমন্ত্রী ঘোষণার পরপরই এক সংবাদ সম্মেলন করে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার। সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করছি আরও কিছু দেশ আমাদের উদ্যোগকে অনুসরণ করবে। একই দিন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস জানান, আগামী 28 মে ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে 3 দেশের প্রতিনিধিরা একজোট হতে চলেছি। সেখানে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে মর্যাদা দেব আমরা। 3 দেশের এই ঘোষণার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল। আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনের সিদ্ধান্তের বিরোধিতা করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজো। এই 3 দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় তেল আভিভ। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। বিশ্লেষকদের মতে, ফিলিস্তিন ইস্যুতে এবার ইউরোপের এই 3 দেশের সঙ্গে কার্যত ঠান্ডা লড়াইয়ের জড়ালেন নেতানিয়াহু। আগামী দিনে এই সংঘাত কোন দিকে যায় সেদিকেই নজর কূটনৈতিক মহলের। ফিলিস্তিনকে ইউরোপীয় দেশগুলো স্বীকৃতি, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে ইসরায়েল। গাজা যুদ্ধের ক্রমবর্ধমান ফিলিস্তিনি হতাহত নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইসরায়েল। ফলে দেশটি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এমন আশঙ্কা দেখা দিয়েছিল। তবে এবার যেন সে আশঙ্কাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। বুধবার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। ইতোমধ্যে দেশগুলো থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরায়েল। তবে কি বিশ্ব থেকে ইসরায়েল ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে চলেছে? এমন প্রশ্নই সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের আলোকে এই প্রশ্নের জবাব খুঁজব আমরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় 3 দেশের এমন সিদ্ধান্তকে জঘন্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি সরকারের এক মুখপাত্র। তিনি বলেছেন, এই পদক্ষেপ গাজা বা অধিকৃত পশ্চিম তীরের ধ্বংসাবস্থা ঠেকাতে সামান্যই ভূমিকা রাখবে। কেননা পশ্চিম তীরে তারল্য সংকটে ভোগা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বেসামরিক কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। গাজা যুদ্ধ অব্যাহত থাকলে ইসরায়েলে মার্কিন অস্ত্র আটকে দেওয়ার হুমকি দিয়েছিল ওয়াশিংটন। এর আগে দেশটির বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল একাধিক দেশ। এরপর সাম্প্রতিক দিনে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার আবেদন পর্যন্ত করা হয়েছে। এতে করে দেশটি বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের এমন আশঙ্কার মধ্যেই বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় 3 দেশ। 28 মে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে তারা। এদিকে তথাকথিত দ্বিরাষ্ট্র সমাধানকে দীর্ঘদিন ধরেই প্রতিরোধ করে আসছেন নেতানিয়াহু। 2022 সালের শেষের দিকে নেতানিয়াহু সরকারে কট্টর ডানপন্থী ধর্মীয় জাতীয়তাবাদী দলগুলোর যোগ দেওয়ার পর তারই প্রতিরোধ আরও বেড়েছে। 3 দশক আগে অসলো শান্তি চুক্তির আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। তবে তাদের কার্যকলাপ নিয়ে নেতানিয়াহু সরকার বেশ সন্দেহপ্রবণ। তাদের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছে ইসরায়েল। দেশটির অভিযোগ, ফিলিস্তিনি স্কুলের পাঠ্যপুস্তকে ইহুদি বিদ্বেষকে উৎসাহিত করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি বাহিনীর হাতে নিহত সশস্ত্র যোদ্ধাদের পরিবারকে অর্থ প্রদান করে। মিত্রদের কাছে আবারও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন জেলনেস্কি। রুশ গাইডেড বোমা হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষার জন্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দরকার বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। দেশটিতে হামলা করতে প্রধান অস্ত্র হিসেবে এখন গাইডেড বোমা ব্যবহার করছে রাশিয়া। তাই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। দীর্ঘদিন ধরে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়ে আসছেন জেলনেস্কি। কেননা রুশ বাহিনী দেশটির জ্বালানি ও অন্যান্য অবকাঠামোর উপর হামলা আরও জোরদার
করেছে, যা প্রতিহত করার মতো প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেই ইউক্রেনের। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া। যদিও 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের দেশটির বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। রাতের নিয়মিত ভিডিও ভাষণে ইলেকট্রনিক অস্ত্র তৈরিতে ইউক্রেনের অগ্রগতির কথা জানিয়েছেন জেলনেস্কি। তবে রুশ গাইডেড বোমা প্রতিরোধে দেশটির আরো অনেক কিছুই করা বাকি আছে। তিনি বলেছিলেন, প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বিকল্প হতে পারে না। ইউক্রেনে এমন ব্যবস্থা এবং কৌশল দরকার যা এই গাইডেড বোমা থেকে আমাদের অবস্থান, আমাদের শহর এবং আমাদের সম্প্রদায়কে রক্ষা করবে। চলতি মাসের শুরুর দিকে জেলনেস্কি বলেছিলেন, এপ্রিল জুড়ে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ৩,২০০টিরও বেশি গাইডেড বোমা নিক্ষেপ করেছে রাশিয়া। তখন ৩০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৩০০টি শাহেদ ধরনের ড্রোনও ব্যবহার করেছিল দেশটি। পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তান ভিত্তিক ৩০ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে, আফগানিস্তান থেকে সাম্প্রতিক হামলা এবং আন্তঃসীমান্ত উগ্রবাদী অনুপ্রবেশের প্রচেষ্টার বিরুদ্ধে তাদের অভিযানে গত মাসে প্রায় ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার তারা এই কথা বলে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে বলে যুক্তরাষ্ট্র এক প্রতিবেদন প্রকাশের একদিন পর এই ঘোষণা এলো। চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, তারা খাইবার পাখতানখোয়া ও বেলুচিস্তান সীমান্ত প্রদেশের কিছু অংশের উপর নজর রাখছে। এতে উল্লেখ করা হয়েছে, এক সপ্তাহ আগে একটি অভিযানে সেনাবাহিনীর একজন মেজরও নিহত হয়েছেন। ইসলামাবাদ আফগান অংশে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাবুলের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছে, তালেবান সরকার তার বাধ্যবাধকতা পূরণ করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সন্ত্রাসীদের আফগানিস্তানকে ব্যবহার করতে দেবে না বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের দাবির বিষয়ে আফগানির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে তালেবান এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, প্রতিবেশী দেশ বা এর বাইরে কাউকে হুমকি দেওয়ার জন্য তারা কাউকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে না। পাকিস্তান বরাবরই বলে আসছে, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির পলাতক কমান্ডার ও যোদ্ধারা আফগানিস্তানে অভয়ারণ্য ব্যবহার করে নিরাপত্তা বাহিনী সহ পাকিস্তানিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।